আসসালামু আলাইকুম। আমি আনোয়ারুল্লাহ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা যারা হাইকোর্ট পারমিশনের রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জ্ঞাতার্থে কিছু কথা বলার জন্য আমি এসেছি। হাইকোর্ট রিটেন পরীক্ষাটা মূলত 25 মার্কসের পরীক্ষা হয়, সময় 3 ঘন্টা। গ্রুপ এতে সিভিল আপিল এবং সিভিল রিভিশন থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। মার্কস হলো 8। কোশ্চেন নাম্বার 1 এটা। এরপরে কোশ্চেন নাম্বার 2 গ্রুপ বি ক্রিমিনাল, সেখানে ক্রিমিনাল আপিল উইথ বেল প্রেয়ার অথবা কোয়াশমেন্ট, দুটি আপিল থাকতে পারে, দুটি কোয়াশমেন্ট থাকতে পারে। মার্কস 8। এরপরে গ্রুপ সি ব্রিফ নাম্বার 3 বা কোশ্চেন নাম্বার 3, সেখানে থাকবে রিট অর রিট, দুটোই রিট থাকবে। মার্কস হলো 9। এই টোটাল 25 মার্কসের পরীক্ষা আপনাকে দিতে হবে 3টি প্রশ্ন 3 ঘন্টা। তো আমি প্রথমেই আলোচনা করব সিভিল আপিল সম্বন্ধে। আমাদের আগে জানা দরকার যে কখন সিভিল আপিল হয়, কখন সিভিল রিভিশন হয়। কেননা কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে মার্কস পাওয়ার সম্ভাবনা খুব কম। আগে জানতে হবে কোনটা সিভিল আপিল এবং কোনটা সিভিল রিভিশন। তার আগে বেসিক্যালি কিছু নিয়ম কানুন আছে। বিশেষ করে যেই খাতায় আপনারা লিখবেন সেই খাতার প্রথম আর একেবারে উপরের অংশে, উপরের 3 ইঞ্চি অংশে আপনারা ফাঁকা রাখবেন এবং বাম পাশে 4 ভাগের 1 ভাগ করে আপনারা ফাঁকা রাখবেন। এখানে কোনো কিছু লিখবেন না। উপরে যেই অংশটা ফাঁকা রাখবেন সেখানে অ্যাডভোকেট সাহেবের সিগনেচার এবং পার্টির সিগনেচার থাকবে, যে কারণে এই অংশটা ফাঁকা রাখতে হয়। বাম পাশে খাতার 4 ভাগের 1 ভাগ আপনারা ফাঁকা রাখবেন। এখানে বাম পাশে অপর পক্ষের কপি সার্ভ করা লাগে অথবা অর্ডার পাস হয়, যে কারণে এই অংশটা ফাঁকা রাখতে হয়। নিচে 1/2 ইঞ্চি এবং ডান পাশে 1/2 ইঞ্চি। প্রতি পাতায় আপনারা 18 লাইন করে লিখবেন এবং প্রত্যেকটা প্যারা শেষে 1 লাইনের স্পেস দিতে হবে। সিভিত লিখতে হবে 1 2 3 এই সংখ্যাগুলো দিয়ে, দ্যাট ইট ইজ স্টেটেড অথবা দ্যাট দিয়ে লিখতে হবে। আর গ্রাউন্ডস আপনারা লিখবেন রোমান 1 2 3 4 এই সংখ্যাগুলো দিয়ে, ফর দ্যাট দিয়ে আপনারা লিখবেন। আমরা লেখার ক্যাটাগরিতে পরে যাব, আগে একটু আলোচনা করে নিই সিভিল আপিলটা কখন হবে, এটা আসলে জানা দরকার। সিভিল আপিল উইল বি ফাইলড এগেন্স্ট দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি পাসড বাই দ্য লার্নেড ট্রায়াল কোর্ট। যদি আপনারা দেখেন প্রশ্নটা পড়ে, একটি মাত্র আদালত, বিচারিক আদালত আপনার মামলায় জাজমেন্ট অ্যান্ড ডিক্রি দিয়েছে, তখন আপনারা সেটা সিভিল আপিল করবেন। হাইকোর্টের পারমিশন পরীক্ষায় আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই এই জাজমেন্ট অ্যান্ড ডিক্রিটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের হতে হবে। অর্থাৎ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ তার বিচারাধীন কোনো মামলায় যদি জাজমেন্ট অ্যান্ড ডিক্রি দেয়, আপনি তখন সিভিল আপিল করবেন। এখন আমাদের জানতে হবে যে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি কয়ভাবে হয়। জাজমেন্ট অ্যান্ড ডিক্রি 2 ভাবে হয়, ডিসমিস এবং ডিক্রি। ডিসমিসটা কখন হয়? যখন বাদীর মামলার কোনো প্রাইমা ফেসি থাকে না, বাদীর
ডকুমেন্টসের অভাব থাকে অথবা বাদী রাইট অ্যান্ড টাইটেল যখন প্রমাণ করতে পারে না, বাদী তার এভিডেন্স দিয়ে মামলাটি তার পক্ষে প্রমাণ করতে পারে না, আদালত তখন মামলাটি বাদীর পক্ষে প্রমাণিত হয়নি মর্মে মামলাটা খারিজ করে দেন। এটাকে ডিসমিস বলি। এটা একটা জাজমেন্ট অ্যান্ড ডিক্রি তখনই হয় যখন বাদীর প্রাইমা ফেসি কেস থাকে, বাদী যখন মামলাটি তার এভিডেন্স দিয়ে তার রাইট অ্যান্ড টাইটেল প্রমাণ করতে পারে সাক্ষীর মাধ্যমে, তখনই আদালত চূড়ান্ত রায়ে মামলাটা বাদী পক্ষে মামলাটা রায় দেয়, সেটাকে বলে আমরা ডিক্রি। সেটাও জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। এটা খুব খেয়াল করতে হবে। ডিসমিস এটাও জাজমেন্ট অ্যান্ড ডিক্রি জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। ট্রায়াল কোর্ট এই দুইভাবেই দেওয়ানি মামলাগুলোতে অর্থাৎ সিভিল মামলাগুলোতে, টাইটেল মামলাগুলোতে রায় দিয়ে থাকেন। যদি ডিসমিস হয় তাহলে বাদী আপিলকারী হবে, আর যদি ডিক্রি হয় তাহলে বিবাদী আপিলকারী হবে। এখন সিভিল আপিলে কি কি থাকতে পারে? সিভিল আপিলে চিফ জাস্টিসকে অ্যাড্রেস করতে হয় না। সিভিল আপিলে কোনো সিউইট বা মামলার বিবরণ নাই, সিভিল আপিলে কোনো প্রেয়ার নাই, সিভিল আপিলে কোনো অ্যাফিডেভিট নেই। তাহলে সিভিল আপিলে কী আছে সেটা জানা দরকার। সিভিল আপিলে আমরা একটা কজ টাইটেল লিখব, সিভিল আপিলে আছে গ্রাউন্ডস, সিভিল আপিলে একটা সার্টিফিকেট দিতে হয় এবং সিভিল আপিলে লিস্ট অফ ডকুমেন্টস দিতে হয়। সিভিল আপিল অপেক্ষাকৃত একটু ছোট, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে। তো সিভিল আপিলে এর গ্রাউন্ডসে কী কী থাকতে পারে বা আপনারা কী লিখবেন, একটা প্রিজিয়াম মনের মধ্যে সবসময় রাখবেন। সিভিল আপিলে যতটুকু পারেন আদালতের বদনাম আমরা লেখার চেষ্টা করব। অর্থাৎ এই যে সিভিল এই নিম্ন আদালত যে মামলাটায় রায় দিয়েছে, নিম্ন আদালত ঠিকমতো পড়ে নাই, বোঝে নাই, এই সমস্ত কথাগুলো, অর্থাৎ গ্রাউন্ডসে যে কথাগুলো থাকবে নিম্ন আদালতের যত পারেন নিম্ন আদালতের বদনাম আর কি আমরা লেখার চেষ্টা করি মেমোরেন্ডাম অফ আপিলে। এখানে থাকবে বার্ডিন ল থাকতে পারে, ইলিগাল থাকতে পারে, ডিড নট কনসিডার বলতে কী বিবেচনা করে নাই, বাদীর এভিডেন্সগুলোকে বিবেচনা করে নাই, বাদীর ডকুমেন্টসগুলোকে বিবেচনা করে নাই। এরপরে মিসরিড অ্যান্ড মিসআন্ডারস্টুড দিয়ে একটা গ্রাউন্ডস লিখতে পারেন যে সে কী করেছে, ঠিকমতো পড়ে নাই, ঠিকমতো বোঝে নাই, অথবা ভুল পড়ছে, ভুল বুঝছে। এরপরে ডিড নট অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড আপনারা দিতে পারেন যে সে যখন রায়টা দিয়েছে তখন তার জুডিশিয়াল মন মানসিকতা ছিল না, বেস্ট অন নো এভিডেন্স নির্ভর হয় নাই। এরপরে আর্ড ইন ল, আইনের ভ্রমে পতিত হয়েছে, আইনের ভ্রমে পতিত হয়ে অপরপক্ষ যে মামলাটা প্রমাণ করতে পারে নাই তারপরেও আমার মামলাটা ডিসমিস করে দিয়েছে। অর্থাৎ এখানে গ্রাউন্ডসগুলোকে বেশি প্রায়োরিটি দিবেন কতগুলো কিওয়ার্ড দিয়ে, যেমন বার্ডিন ল দিয়ে একটা গ্রাউন্ডস লিখে দিলেন, ইলিগাল দিয়ে একটা দিলেন, ডিড নট কনসিডার দিয়ে একটা দিলেন, ডিড নট অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড দিয়ে একটা গ্রাউন্ডস তৈরি করে দিলেন। এরপরে মিসরিড অ্যান্ড মিসআন্ডারস্টুড দিয়ে একটা গ্রাউন্ডস তৈরি করে দিলেন। এরপরে বেস্ট অন নো এভিডেন্স, অর্থাৎ যতটুকু সম্ভব গ্রাউন্ডস লেখার সময় নিম্ন আদালতের বদনাম আমরা মাথায় নিয়ে লিখলে গ্রাউন্ডসগুলো আমরা লিখে ফেলতে পারি। এগুলো গ্রাউন্ডস। এরপরে আমরা চলে যাব, একটা সার্টিফিকেট আমরা সেখানে দিয়েছি, যেমন আই ডো হ্যাভ সার্টিফাই, আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে দ্যাট আই হ্যাভ গন থ্রু দ্য ইম্পিরিয়াল জাজমেন্ট অ্যান্ড ডিক্রি, আমি যেই জাজমেন্ট অ্যান্ড ডিক্রিতে অসন্তুষ্ট, অ্যান্ড ইন মাই অপিনিয়ন, আমার মতে দ্য গ্রাউন্ডস টেকেন ইন দ্য মেমোরেন্ডাম অফ আপিল, এই যে আপিলে যে গ্রাউন্ডসগুলো নেওয়া হয়েছে আর গুড গ্রাউন্ডস অফ আপিল, খুব ভালো গ্রাউন্ডস, হুইচ আই আন্ডারটেক টু সাপোর্ট অ্যাট হিয়ারিং অফ দ্য আপিল, আমরা শুনানিতে সমর্থনে বলব। এটা হলো লয়ার দিবে, অ্যাডভোকেট দিবে। আর লিস্ট অফ ডকুমেন্টস আমাদের 4টা জিনিস থাকবে, সেটা হলো ওকালতনামা, মেমোরেন্ডাম অফ মেমো অফ আপিলটা সেটা থাকবে নিম্ন আদালতের রায়ের যেটা সার্টিফাইড কপি এবং সেকেন্ড জাজেস কপি। মোটামুটি এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে মোটামুটি সিভিল আপিল হয়ে গেল। প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে, পড়ে দেখতে হবে ডিসমিস বা ডিক্রি হয়েছে কিনা। যখনই দেখব যে ডিসমিস হয়েছে তখন আমরা বাদীকে দিয়ে আপিলটা করাবো, আর যখন দেখব যে ডিক্রি হয়েছে তখন আমরা বিবাদীকে দিয়ে আপিলটা করব। আর আমরা খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমরা কয়েকটা গ্রাউন্ডস আমরা লিখতে পারি। তার জন্য মাথায় রাখতে হবে যে আদালতের নিম্ন আদালত
কিছু ভুল টুল করেছে, ঠিকমতো পড়ে নাই, বোঝে নাই, তার জুডিশিয়াল মাইন্ডে অ্যাপ্লাই করে নাই, এই কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা গ্রাউন্ডস আমরা লিখে দিতে পারি। তো আমাদের আজকে এই সিভিল আপিল সম্বন্ধে এটাই ছিল। আর আরেকটু বলে নিচ্ছি, যদি ডিক্রি হয়, আমাদের খেয়াল রাখতে হবে, যদি ডিক্রি হয় তাহলে বিবাদীকে আপিলকারী করাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা কস্ট টাইটেলটাও আমরা একটা নিয়মের মধ্যে আমরা একটু শিখে নিব। বিশেষ করে কস্ট টাইটেল সাজানো এক এক কোশ্চেনের সাথে এক এক রকম। আমরা যদি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা যদি কস্ট টাইটেলটা সাজাতে পারি, তাহলে একটা নিয়মের মধ্যেই আমরা সকল কস্ট টাইটেলগুলোকে আমরা সাজাতে পারব। যেমন প্রথমে আমরা কস্ট টাইটেলটা লেখার সময় প্রথমেই আমরা যেটা নিয়ে আসবো সেটা জাজমেন্ট অ্যান্ড ডিক্রিটা নিয়ে আসবো। এরপরে ডেট নিব, তারপরে কোর্ট নাম্বার নিব, তারপরে শুট নাম্বার, মামলা নাম্বার, তারপরে ডিসমিজিং অথবা ডিক্রি। যদি ডিসমিজিং হয় তাহলে প্লেন্টিফকে দিয়ে আপিল করাবো, যদি ডিক্রিং হয় তাহলে ডিফেন্ডেন্টকে দিয়ে আপিল করাবো। যেমন আমি কস্ট টাইটেলটা বলছি, being aggrieved by and dissatisfied with the impugned judgment and decree passed by learned Joint District Judge Dhaka in title suit number dash of dash and dismissing the suit, the humble plaintiff appellant begs to prefer this memorandum of appeal on the following amongst other. এখানে খুব খেয়াল করতে হবে, মামলা যদি ডিসমিস হয় তাহলে লিখতে হবে ডিসমিসিং দ্য শুট। যেহেতু ডিসমিস হয়েছে, এখন কে আপিল করবে? এখন নিশ্চয়ই বাদী আপিলটা করবে। এই জন্য এখানে কিন্তু এই কথাটা নিয়ে আসতে হবে, ডিসমিসিং দ্য শুট, দ্য হাম্বল প্লেন্টিফ আপিলেন্ট বেগস টু প্রিফার দিস আপিল অন দ্য ফলোইং অ্যামাংস্ট আদার। যদি ডিক্রি হয় তাহলে কী হবে? ডিক্রির ওখানে নিয়ে আসবেন ডিক্রিং দ্য শুট, দ্য হাম্বল ডিফেন্ডেন্ট appellant begs to prefer this memorandum of appeal on the following amongst other. এই নিয়মকানুনগুলো একটু খেয়াল করতে হবে। আর প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, যেহেতু সময় আমাদের খুব কম, 3 ঘন্টায় 3টা প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে। এই জন্য প্রচলিত বাজারে যতগুলো বই আছে আপনারা প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। প্রশ্নগুলো পড়ে নিলে হয় কি, পরীক্ষার কেন্দ্রে আপনারা প্রশ্নটা ধরতে পারবেন। এখন সিভিল আপিলে বাদী বিবাদী ধরাটাও কিন্তু বেশ জটিল হয়ে যায়। কে বাদী কে বিবাদী, অনেক সময় প্রশ্ন পড়ে একটু অল্প সময়ের মধ্যে সেটা অনুধাবন করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রেও কিছু থিওরি আমাদের আছে। কিছু কিছু কথা যার সাথে থাকবে সেই বাদী হবে। যেমন এ অ্যালিজেস দ্যাট, তাহলে মনে করতে হবে, অর্থাৎ এই বলিয়া মামলা করলো যে, তখন মনে করতে হবে এ বাদী। যখন এ ইনস্টিটিউটেড এ টাইটেল শুট অথবা এ ফাইল্ড এ টাইটেল শুট, তাহলে এ বাদী। এই কথাগুলো যদি থাকে, বাদীর সাথে এই কথাগুলো থাকবে। এবং যদি এভাবে থাকে যে এ ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ ফাইল্ড এ টাইটেল শুট, তাহলে বুঝতে হবে যে এ বাদী। অর্থাৎ এই কথাগুলো যার সাথে থাকবে সেই বাদী হবে। আবার এভাবে থাকতে পারে এ ইনস্টিটিউটেড এ শুট ইমপ্লিকেটিং বি অ্যাজ ডিফেন্ডেন্ট, তাহলে এ বি এর বিরুদ্ধে মামলা করলো, এ বাদী। তো সুতরাং এই কথাগুলো যার সাথে থাকবে সেই হবে বাদী, আর অপর পক্ষ বিবাদী। বিবাদী চিনারও কতগুলো নিয়ম আছে। আপনারা বিবাদী ধরবেন কীভাবে, যে কে বিবাদী? তো যদি এই কথাগুলো থাকে, বিশেষ করে বি কন্টেস্টেড দ্য শুট বাই ফাইলিং রিটেন স্টেটমেন্টস, তাহলে বি হবে বিবাদী। এ ফাইল্ড এ টাইটেল শুট ইমপ্লিকেটিং বি অ্যাজ ডিফেন্ডেন্ট, বি বিবাদী। বি কন্টেন্ডেড ইন্টার এলিয়া দ্যাট, বি এই বলিয়া মামলায় প্রতিদ্বন্দ্বিতা করল যে, তাহলে বি বিবাদী। এ ফাইল্ড এ টাইটেল শুট অ্যাগেনস্ট বি, তাহলে বি বিবাদী। অর্থাৎ বি কিন্তু মামলায় জবাব দাখিল করেই কম্পিটিশন করে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। বাদী বিবাদী ভালো করে ধরতে হবে। পার্টি সেট আপ ভুল হলে কিন্তু মার্কস হবে না, খুব খেয়াল রাখতে হবে। যদি ডিসমিস হয় বাদীকে আপিল করতে হবে, যদি ডিক্রি হয় তাহলে বিবাদীকে আপিল করতে হবে। মোটামুটি এই ছিল আজকের আপিলের সংক্ষিপ্ত আলোচনা।
আমরা পরবর্তীতে আমরা একটু খাতায় প্র্যাকটিক্যালে দেখাবো যে কীভাবে লিখতে হবে। আজকের মতো এখানেই, পরবর্তীতে আমাদের সাথে জয়েন করার জন্য আমন্ত্রণ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।